গতি ও সঞ্চালন। অধ্যায়টা খুবই সহজ এবং ছোট্ট অধ্যায়। পড়ার মতো খুব বেশি প্রশ্ন নাই, দুই একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আবার খুব সোজা। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, যেটা আমরা শুরু করব, প্রথম প্রশ্ন হচ্ছে যে হাইগেনের নীতিটি বিবৃত করো এবং হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে হাইগেনের নীতি বিবৃত করো এবং হাইগেনের নীতি থেকে আলোর প্রতিসরণ সূত্র প্রমাণ করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে আমরা এখন হাইগেনের নীতিটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি যে হাইগেনের নীতি আসলে কি। হাইগেনের নীতিটা শুধু বিবৃত করতে হবে, এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, ব্যাখ্যা চাইনি। তাহলে হাইগেনের নীতি বিবৃতি: তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু অনুদৈর্ঘ্য বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে বিবেচিত হবে। প্রতিটি গৌণ উৎস হতে অনুতরঙ্গ উৎপন্ন হয়ে মূল তরঙ্গের বেগে সঞ্চালিত হবে। যে কোনো মুহূর্তে অনুতরঙ্গগুলো সাধারণ স্পর্শতল ওই মুহূর্তে তরঙ্গ মুখের নতুন অবস্থান নির্দেশ করবে। একটু চিত্রে বোঝায় আসি, যেটা হচ্ছে যে তারা বলছে যে যেটা হচ্ছে তরঙ্গ মুখ হবে। এই যে এটা একটা তরঙ্গ মুখ। এই তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু, এখানে অনেক বিন্দু আছে তাই না, এখানে শত শত বিন্দু আছে, কিন্তু শত শত বিন্দু থেকে এই কয়েকটা বিন্দু এখানে বিবেচনা করেছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এই যে এই তরঙ্গ মুখের প্রতিটা বিন্দু, এরা নতুন তরঙ্গ সৃষ্টি করবে। মানে ধরো যে এই একটা বিন্দু নেওয়া হয়েছে, এই বিন্দু থেকে একটা তরঙ্গ মুখ সৃষ্টি হবে, নতুন তরঙ্গ সৃষ্টি হবে, এই বিন্দু থেকে একটা সৃষ্টি হবে, আবার এই বিন্দু থেকে একটা সৃষ্টি হবে, এই বিন্দু থেকে হবে, এরকম। এই যে লাইনটার উপরে তরঙ্গ মুখ, এই লাইনের উপরে যে পরিমাণ বিন্দু আছে, প্রতিটা বিন্দুই নতুন তারা তরঙ্গমুখ এখান থেকে সৃষ্টি করে। এটা তরঙ্গমুখ, তারা আবার নতুন নতুন তরঙ্গমুখ সৃষ্টি করবে। তাহলে এই যে এখানে এগুলো হচ্ছে নতুন নতুন তরঙ্গমুখ, যারা এই এখানে তরঙ্গমুখ যেটা ছিল সেটার বিভিন্ন বিন্দু থেকে তৈরি হয়েছে। এবং যেটা খেয়াল রাখতে হবে, এখন এখানে নতুন যে তরঙ্গমুখ সৃষ্টি হলো, তাহলে এটা নিয়ে কথা হচ্ছিল যে তরঙ্গমুখ হচ্ছে এখানে যে তরঙ্গমুখটা থাকবে, এই তরঙ্গমুখের প্রতিটা বিন্দু আবার নতুন নতুন তরঙ্গমুখ সৃষ্টি করবে। তাহলে এগুলো হচ্ছে নতুন তরঙ্গমুখ, যেগুলো নতুন তরঙ্গমুখ সৃষ্টি হবে তাদেরকে স্পর্শ করে যে রেখাটা টানা হবে, এই স্পর্শ করে যে রেখাটা হবে সেই রেখাটাই কিন্তু গৌণ তরঙ্গের অবস্থান নির্দেশ করবে। তাহলে এই যে এই রেখাটা টানা আছে এখানে, এই রেখাটা গৌণ তরঙ্গের, গৌণ তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করছে। তাহলে এখানে যে তরঙ্গমুখটা ছিল সেটা হচ্ছে মুখ্য। মুখ্য তরঙ্গমুখের প্রতিটা বিন্দু থেকে নতুন নতুন তরঙ্গমুখ সৃষ্টি হয়েছে। আবার এখানে যে তরঙ্গমুখটা আছে সেটা আবার এইদিকে গৌণ তরঙ্গ সৃষ্টি করবে, এইদিকে গৌণ তরঙ্গ সৃষ্টি করবে, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। একটা বিষয় মনে হয় বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে তরঙ্গ মুখটা কি। এটা আবার অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে তরঙ্গ মুখ এই জিনিসটা কি। আমরা তো জানি যে তরঙ্গ এরকম হয় দেখতে, তাই না? এরকম কিছু একটা হয়, এরকম। তরঙ্গ মুখের সংজ্ঞা হচ্ছে যে সমদশা সম্পন্ন কণা যে তলে অবস্থান করে সেটা হচ্ছে তরঙ্গ মুখ। তাহলে এখানে সমদশা সম্পন্ন, সমদশা কি, বিপরীত দশা কি, এগুলো সম্পর্কে কিন্তু আমি আগেও বিস্তারিত বলেছি, সংক্ষিপ্ত ভাবে আবার বলছি। এই যে ধরে নিলাম যে এই বিন্দুটা আর এই বিন্দুটা আর এই বিন্দুটা draw করি। এখানে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। আচ্ছা, এই তিনটা বিন্দুর গতির অবস্থা একই রকম। এক নাম্বার, তারা যদি আমরা এখন চিন্তা করি যে তারা সবাই কোন দিকে যাবে, এই তিনটা বিন্দু নিচে নামবে। এখানে যে বিন্দু এটাও নিচে নামবে, এখানে যে বিন্দু এটাও নিচে নামবে। আবার সাম্যাবস্থান থেকে সবার দূরত্ব সমান, এই দূরত্বটা সমান যতটুকু, এই দূরত্বটা যতটুকু, আবার এই দূরত্বটা ততটুকু। অর্থাৎ সমদশা বলতে বোঝাচ্ছে যাদের দূরত্ব সমান এবং গতির অবস্থা সমান। সাম্যাবস্থান থেকে যাদের দূরত্ব সমান তাদের গতির অবস্থা সমান। এটা থেকে বোঝা যায় যে এই তিনটা কণা এরা সমদশা অবস্থান করতেছে। তাহলে এটা হচ্ছে এই সমদশা সম্পন্ন কণা যে তল অবস্থান করবে সেটা একটা তরঙ্গমুখ। আবার তরঙ্গমুখ একাধিক হতে পারে। এই যে আমরা যদি এখানে একটা বিন্দুর কথা চিন্তা করি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এদের কিন্তু গতির অবস্থা সমান, প্রত্যেকেরই সাম্যাবস্থান থেকে দূরত্ব সমান। এই এখানকার বিন্দুটা উপরে উঠতেছে,
এখানকার বিন্দুটা উপরে উঠতেছে, এখানকারটা উপরে উঠতেছে, এবং সাম্যাবস্থান থেকে দূরত্ব সমান। এখানে যদি একটা লাইন টানা হয়, তাহলে এই তিনটা বিন্দু কিন্তু সমদশা সম্পন্ন। তাহলে সমদশা সম্পন্ন কণা যে তলে অবস্থান করে সেটাই হচ্ছে তরঙ্গমুখ। এটা একটা তরঙ্গমুখ পাওয়া গিয়েছিল, এটা একটা তরঙ্গমুখ। তাহলে একাধিক তরঙ্গমুখ থাকে। তো এটা হচ্ছে তরঙ্গমুখের বিষয়। তাহলে এটা হচ্ছে মূলত হাইগেনের নীতি। হাইগেনের নীতি এটা একটু দেখে নিবা, তারপর আমরা আমাদের প্রশ্নে চলে যাই। হাইগেনের নীতিতে আর তেমন বিস্তারিত কিছু বলতে হবে না, শুধু বলে দিতে হবে আর একটু ব্যাখ্যা করতে হবে, চিত্রটা দিয়ে দিলে মনে হয়। তারপর দেখো যে হাইগেনের নীতি হতে আমরা কিভাবে আলোর প্রতিফলন সূত্র পেতে পারি। আচ্ছা, হ্যাঁ, হাইগেনের নীতি থেকে আলোর মূলত দুইটা সূত্র এখানে প্রমাণ করতে হবে। হাইগেনের নীতি থেকে প্রতিফলন সূত্র আর প্রতিসরণ সূত্র, দুইটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দুইটাই প্রশ্নই আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। প্রতিফলন প্রতিসরণ দুইটাই করতে হবে। করতে হবে। তাহলে এখন যেটা পড়া হবে সেটা হচ্ছে হাইগেনের নীতি থেকে আলোর প্রতিফলনের সূত্র। তাহলে আলো কিভাবে প্রতিফলিত হয় আমরা পড়াশোনা করে শুরু করি। মনে করি একটি সমতল তরঙ্গমুখ তির্যকভাবে এক্স ওয়াই প্রতিফলক তলে আপতিত হচ্ছে। এপি তরঙ্গমুখের উপর অঙ্কিত লম্ব, এবং সিও কিউপি হচ্ছে আপতিত তরঙ্গ রশ্মি নির্দেশ করে। চিত্র দেখো, চিত্রে কি বলছে যে এই যে এইটা একটা তল, এই যে এক্স ওয়াই তল, এই তলের উপর একটা হচ্ছে তরঙ্গমুখ, এটা তির্যক ভাবে পতিত হচ্ছে। তরঙ্গমুখ কোনটা, এই যে এইটা হচ্ছে তরঙ্গমুখ। এই যে এটা একটা, এই দিক দিয়ে একটা তরঙ্গমুখ আসছে, তরঙ্গমুখ। আর এগুলো হচ্ছে আলোক রশ্মি। আলোক রশ্মি, আলোক রশ্মির সাথে তরঙ্গমুখ কিভাবে থাকে, আলোক রশ্মির সাথে লম্ব ভাবে থাকে। ওই দেখুন নিচে লিখে দিচ্ছে যেটা, এই যে তরঙ্গমুখ এবং আলোক রশ্মি লম্ব ভাবে থাকে, পরস্পর লম্ব ভাবে থাকে। তাহলে তরঙ্গমুখ কিভাবে আসছে, এটা হচ্ছে আমাদের জন্য যদি আলোক রশ্মি হয়, এইগুলো হচ্ছে আলোক রশ্মি, এই একটা রশ্মি, এই একটা রশ্মি, এগুলো হচ্ছে আপতিত আলোক রশ্মি। এদের সাথে লম্ব ভাবে মানে তরঙ্গমুখ তাহলে এই বরাবর আছে, এইরকম এই বরাবর, এই বরাবর, এই বরাবর। তাহলে এইটা হচ্ছে আলোক রশ্মি আগমনের দিক, আর এদিকে হচ্ছে তরঙ্গমুখের অবস্থানের দিক। লম্ব হয় 90 ডিগ্রি কোণে থাকে, মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো এখন এপি হচ্ছে তরঙ্গমুখের উপর অঙ্কিত লম্ব। এইটা এই দিক দিয়ে আলো যাচ্ছিল, মানে তরঙ্গমুখ এইদিকে, এইদিকে কোথাও আছে। এখন এই তরঙ্গমুখের উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, সেটা এ থেকে পি, এই যে এপি, এপি লম্ব অঙ্কন করা হয়েছে। এটাকে লম্ব, এটা লম্ব কেন, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। এই জন্য এপি যেটা রেখাটা, এটা হচ্ছে তরঙ্গ মুখের উপর লম্ব। তরঙ্গ মুখ কোথায় আছে, এই জায়গাটাতে আছে, আলোক রশ্মির সাথে 90 ডিগ্রি কোণে। তাহলে এখন খেয়াল করো, তাহলে আপতিত তরঙ্গমুখ এ বিন্দু প্রথমে প্রতিফলক তলে স্পর্শ করবে। তাহলে এটা হচ্ছে, যেটা হচ্ছে আপতিত আলোক রশ্মি বা আপতিত তরঙ্গমুখ, যেহেতু তরঙ্গমুখ এইটা এখানে কোথাও আছে, তাহলে তরঙ্গমুখের যেটা এ বিন্দু চিত্র থেকে দেখা যাচ্ছে, এটা সর্বপ্রথম প্রতিফলক যে তলটা আছে এক্স ওয়াই তল, সর্বপ্রথম এ বিন্দুতে এটা স্পর্শ করবে। আর হাইগেনসের নীতি অনুসারে এপি তরঙ্গমুখের প্রতিটি বিন্দু গৌণ তরঙ্গের উৎসরূপে কাজ করবে। তাহলে এটা আমরা আগে হাইগেনের নীতি থেকে দেখে এসেছি যে কিভাবে তারা গৌণ উৎসরূপে কাজ করে। যদি আলোক রশ্মির বেগ সি হয় এবং তরঙ্গমুখ এ প্রতিফলক তল স্পর্শ করায় টি সময় পরে বি বিন্দুর প্রতিফলে ই বিন্দু স্পর্শ করে, তাহলে উক্ত সময়ে এই বিন্দু হতে উৎপন্ন গৌণ তরঙ্গ সিটি দূরত্ব অতিক্রম করবে। এই জায়গাটাতে মূলত এটাই বোঝানো হচ্ছে যে এখান থেকে যেটা আলোক গৌণ তরঙ্গ এই বিন্দুতে সর্বপ্রথম এই তলকে স্পর্শ করবে, কিন্তু এই যেটা কিউ বিন্দু দিয়ে আলো, কিউ থেকে আলো আসছে, সেটা কিন্তু একটু পরে ই বিন্দু থেকে স্পর্শ করবে। এখান থেকে আলোক রশ্মি ই বিন্দুতে স্পর্শ করার আগেই, যেহেতু এইটা আগে স্পর্শ করছে এই বিন্দুটা, এই জায়গায় আলোক রশ্মি আমাদের যে প্রতিফলক তল সেটা স্পর্শ করতে করতে এই জিনিসটা এখান থেকে প্রতিফলিত হয়ে আবার
এইদিকে যে বি বিন্দু চলে গেছে। মানে এখান থেকে আলো যতক্ষণে ই বিন্দুতে আসবে, ততক্ষণে এ থেকে আলো আবার বি বিন্দুতে চলে যাবে। এখানে আলো আসার অপেক্ষায় তো এখানকার আলোক রশ্মিটা বসে থাকবে না, সে প্রতিফলিত, যেহেতু এটা প্রতিফলক তল, সে প্রতিফলিত হয়ে তার জায়গায় চলে যাবে। তাহলে এই সময়টাকে টি ধরা হয়েছে, সমান ধরা হয়েছে যে এই এখান থেকে আলো এখানে টি সময় লাগে, এখানে আসতে টি সময় লাগে। তাহলে এখন টি সময়ে, এটা তো আগে চলে আসছে এই বিন্দুতে, টি সময়ে এই এখানকার আলোক রশ্মিটা কোথায় যাবে? এইখানে যাবে। যেহেতু, কারণ এটা টি, কেন, কারণ এই বৃত্তচাপটা কিন্তু টি এর সমান করে অঙ্কন করা হয়েছে। আমরা এটা একটু পর দেখবো। এই বিন্দু হতে সিটি দূরত্ব অতিক্রম করে, এবং এই বিন্দু হতে উৎপন্ন গৌণ তরঙ্গ সিটি দূরত্ব অতিক্রম করে। তাহলে এখান থেকে যে গৌণ তরঙ্গ উৎপন্ন হয়েছে, সে গৌণ তরঙ্গ এর কত দূরত্ব অতিক্রম করছে? সিটি। সিটি সিটি এখানে হচ্ছে আলোকের বেগ, আর টি হচ্ছে সময়। টি সময়ে, সময়কে বেগ দিয়ে গুণ দিলে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। তাহলে সিটি দূরত্ব অতিক্রম করছে। তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে সিটি এর সমান ব্যাসার্ধ নিয়ে জিবিই বৃত্তচাপ অঙ্কন করা হলো। এই এ বিন্দুকে কেন্দ্র করে সিটি এর সমান ব্যাসার্ধ নিয়ে, সে যতক্ষণে এই পথ অতিক্রম করছে সিটি, সিটি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করা হলো। সেই বৃত্তটা হচ্ছে জিবিই, জিবিই বৃত্তচাপ। আর এখানে মনে রাখতে হবে যে এই সিটিটা আমরা কিভাবে নিলাম, এই টিটা আসলে এখান থেকে আলো ই বিন্দুতে আসতে যে সময় লাগবে, ঠিক এ বিন্দুতে ওই ওই একই সময় ধরে নিলাম যে পি বিন্দু থেকে ই বিন্দুতে আলো আসতে সময় লাগছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড সময় লাগছে। তাহলে এ বিন্দু থেকে আলো প্রতিফলিত হওয়ার 5 সেকেন্ড পরে কত দূর যাবে, সেটাই আমাদেরকে নিতে হবে। এটা কিন্তু পরীক্ষামূলক ভাবে আসছে, মানে আগে দেখতে হবে যে এইটা আসতে কত সময় লাগছে, তারপর ওই সময়ে আলোক রশ্মি, তার স্বাভাবিক আলোক রশ্মির যে বেগ, সি বেগ, সেই সি বেগে কত দূর যাবে, এই দূরত্বে এই বৃত্তচাপটা নিতে হবে। তাহলে এ বিন্দুকে সিটি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করা হলো। ই বিন্দু হতে জিবি বৃত্তের উপর ইবি স্পর্শক অঙ্কন করলে ইবি হবে টি সময় প্রতিফলিত তরঙ্গমুখ নির্দেশ করবে। তাহলে এই জিনিসটা প্রতিফলিত তরঙ্গমুখ নির্দেশ করবে। যখন তরঙ্গমুখ প্রতিফলনের আগে তরঙ্গমুখ কোথায় ছিল? তরঙ্গমুখ কিন্তু এই জায়গাটাতে ছিল, এইভাবে এইভাবে তরঙ্গমুখ ছিল। আর এই তরঙ্গমুখ কিভাবে হিসাব করেছি, যে একটা হচ্ছে প্রথম রশ্মি, প্রথম যে আপতিত রশ্মি, তারপর এটা হচ্ছে দ্বিতীয় আপতিত রশ্মি, এদের মাঝখানে কিন্তু ছিল তরঙ্গ মুখগুলা, এইভাবে এইভাবে ছিল। তাহলে এখন একই কাজ করি, এটা হচ্ছে প্রতিফলিত, এটা প্রথম রশ্মি প্রতিফলিত হওয়ার পর এখানে গেছে, আর এইটাই তো দ্বিতীয় দ্বিতীয় রশ্মি, তাই না? এইটা একটা হচ্ছে প্রতিফলিত হওয়ার পর, এইটা একটা প্রথম রশ্মিটা প্রতিফলিত এখানে আসছে, আর দ্বিতীয়টা কোথায় আসছে? দ্বিতীয়টা এইখানে আসছে প্রতিফলিত হওয়ার পর, এই বিন্দুতে আসছে প্রতিফলিত হওয়ার পর এখানে আসছে। তরঙ্গমুখ যেহেতু এই দুইটা রশ্মির মধ্যে ছিল, এখানে ছিল, এখানেও কিন্তু এই দুইটা আলোক রশ্মির মধ্যে তরঙ্গমুখ থাকবে, তার মানে এই জায়গাটাতে কোথাও আছে। আর সেটাকে ধরা হয়েছে যে এটা বিই। বিই হচ্ছে প্রতিফলিত তরঙ্গমুখ নির্দেশ করবে টি সময় পর, যেটা হচ্ছে ইবি। এইটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গমুখ নির্দেশ করবে। এখন প্রতিফলক তলের এই বিন্দুতে এন লম্ব অঙ্কন করা হলো। এই যে প্রতিফলক, এই বিন্দুতে এটা একটা লম্ব অঙ্কন করা হলো আমাদের প্রমাণের সুবিধার্থে। লম্ব অঙ্কনের পর কি করতে হবে? এখন প্রতিফলক তলের এই বিন্দু অঙ্কন, কোণ সিএন ইকুয়াল আপতন কোণ, এটা থেকে বোঝা যাচ্ছে যে কোণ সিএন হচ্ছে আপতন কোণ। কোণ সিএন যেটা, সেটা আপতন কোণ, এটা চিত্র থেকে বোঝা যাচ্ছে যে কোণ সি এ এন, এই যে এই কোণটা হচ্ছে আপতন কোণ। এটা আপতন কোণ কি, এটা তোমরা জানো। এবং কোণ এন এ বি হচ্ছে প্রতিফলন কোণ আর, যে এটা হচ্ছে প্রতিফলন কোণ আর। এখন আমরা জানি আই প্লাস, চিত্র থেকে খেয়াল করো, আই যেটা আপতন কোণ, সেটার সাথে কোণ এনএপি যোগ দিলে 90 ডিগ্রি হয়। এই যে এটা হচ্ছে আপতন কোণ আই, এটার সাথে কোণ এনএপি কোণটা, এই যে কোণ এন থেকে এ,
এন থেকে এ, এ থেকে পি, তার মানে এই কোণটা, মানে এইটা তো 90 ডিগ্রি এইটা। কারণ এটা 90 ডিগ্রি কেন? কারণ এইটা তো লম্ব, এটা লম্ব আগে কিন্তু এপি লম্ব ধরে নেওয়া হয়েছে, এপি কে আগে লম্ব ধরে নিয়েছে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। তো আই কোণের সাথে এই কোণটা যদি যোগ দেওয়া হয় তাহলে পুরোটাই 90 ডিগ্রি হচ্ছে। এইটা 90 ডিগ্রি, তাহলে এখানে এটাই বলছে, এটা ইকুয়াল 90 ডিগ্রি। আবার এনএপির সাথে যদি পিএই যোগ করা হয়, এনএপি কোণটা এই যে এই কোণটা হচ্ছে এন এ পি, এই যে এইটা একটা কোণ, এই একটা কোণ, এইটার সাথে যদি পি এ ই এই যে বাকি কোণটা যোগ করা হয়, এই অংশটা, তাহলে কিন্তু এই পুরোটাই এটা একটা 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটার সাথে এই কোণটা যোগ দিলে পুরো একটা 90 ডিগ্রি পাওয়া যায়। তাহলে এটাও 90 ডিগ্রি, এই দুইটার ফলাফল 90 ডিগ্রি, এটা চিত্র দেখে বুঝতে পারবে, তো চিত্র দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। এখন উভয় যেহেতু 90 ডিগ্রি, দুইজনের মান সমান, তাদেরকে সমীকরণ দিয়ে প্রকাশ করা যাবে। তাদেরকে যদি সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়, তাহলে সমীকরণের উভয় পক্ষ থেকে যারা সমান সমান আছে তাদেরকে বাদ দেওয়া যাবে। তাহলে সমান সমান কারা আছে? এখানে সমান সমান আছে এনএপি আর এনএপি সমান। এনএপি আর এনএপি যদি সমান হয়, তাহলে এইদিকে থাকবে আই, আই ইকুয়াল এই কোণ পিএই, আই ইকুয়াল কোণ পিএই, এটা বের হলো। এটা এখানে যেটা লিখে রাখছি এটা বোঝার জন্য, এটা প্রশ্নের অংশ না, এটা তোমাদের প্রশ্নে লেখার দরকার নেই। তারপরে আসি আমরা, কোণ এন এ বি প্লাস বিএই, এই দুইটা মিলে 90 ডিগ্রি হয়। কোণ এন এ বি আর বিএই কোনটা? কোণ এন এ বি কোনটা সেটা আগে দেখি, একটু দেখে আসি। আই ইকুয়াল পি, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে কোণ এন এ বি প্লাস বিই, এইটা ইকুয়াল 90 ডিগ্রি। এটা কিভাবে হয় সেটা খেয়াল করো। কোণ এন এ বি কোনটা? এই যে এন এ বি, এন এ বি হচ্ছে এটা, এন থেকে এ, এ থেকে বি, তার মানে এই কোণটা, এই কোণটা এন এ বি, এটা এই কোণটার সাথে কি যোগ করতে হবে? কোণ বি এ ই যোগ করতে হবে, তার মানে এই যে বি এ ই, তাহলে এই কোণটা, তাহলে এই কোণটার সাথে এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি অবশ্যই হয়। আর একটা কোণ, সেটা হচ্ছে যে কোণ বি এ ই, এই যে কোণ এটা হচ্ছে একটা বি, বি থেকে এ, এ থেকে ই, তার মানে এই কোণটা, এই এই কোণের সাথে যদি যোগ দেওয়া হয় কোণ এ ই বি, এ থেকে ই, ই থেকে বি, তার মানে এই কোণটা, এই কোণটা এ ই বি, তার মানে এই কোণটা, এই কোণটা যোগ দিলে, অর্থাৎ এইখানে যে কোণটা আছে, এই কোণটা আর এই কোণটা, এটা মনে রাখতে হবে, এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। এটা 90 ডিগ্রি হওয়ার কারণ, এখানে যে আবার বলতেছি, এই যে এখানে এই কোণটা, তোমরা এটা দেখে বুঝে নেবে, এইটা একটা কোণ, এইটা একটা কোণ প্লাস এইখানের কোণ, এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হওয়ার কারণ হচ্ছে, শুরুতেই আমরা কিন্তু এই রাশিটা লম্ব হিসেবে কল্পনা করেছি, এইটা লম্ব হওয়ার কারণে এটা কিন্তু 90 ডিগ্রি, এটা অবশ্যই 90 ডিগ্রি। আর এইটা একটা ত্রিভুজ, এই পুরোটা একটা ত্রিভুজ, মানে এই ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুইটা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ইকুয়াল 90 ডিগ্রি। এইটা কোণ যদি 90 ডিগ্রি হয় এই ত্রিভুজটা, তাহলে বাকি দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে। এখানে এইটার কারণেই কোণ বিএই এবং যেটা হচ্ছে কোণ এইবি, এই দুইটার সমন্বয় সমষ্টি 90 ডিগ্রি হয়, এটা বলে দেওয়া যায়। এটা যদি বলে দেওয়া যায় তারপর কি হচ্ছে দেখো, আবার আগের মতোই উভয় পক্ষ থেকে যারা সমান সমান, যেহেতু দুইজনের মান সমান সমান, দুইজনে এই পাশের যে ইয়াটা পাওয়া গেল কোণের সমষ্টি, এই কোণের সমষ্টি, দুইটারই মান 90 ডিগ্রি, আমরা তাদেরকে সমীকরণ ইকুয়াল দিয়ে সমীকরণ হিসেবে লেখা যাবে। আর ইকুয়াল হিসেবে সমীকরণ দিয়ে লিখলে বিএই উভয় পক্ষ থেকে চলে যাবে। তাহলে এদিকে কে থাকে? এন এ বি ইকুয়াল একদম শুরুতেই আর, এনএবি কে প্রতিফলন কোণ ধরা হয়েছে, এটা প্রতিফলন কোণ চিত্র থেকে বোঝা যায় যে এটা হচ্ছে প্রতিফলন কোণ, এনএবি এর মান আর, আর বি তে কাটা গেল, আর বি, তাহলে বি থাকে, মানে আর ইকুয়াল বি, এই যেখানে এনএবি ইকুয়াল বি মূলত থাকে, এনএবি কে আর লেখা যায়, তাহলে এটা লিখতে আমাদের কোনো সমস্যা নেই।
পুনরায় ত্রিভুজ। এখন আমরা দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করব। ত্রিভুজ এ পিই এবং ত্রিভুজ এ বি এর মধ্যে পি ইকুয়াল সিটি ইকুয়াল এ বি, তারপরে কোণ এপি কোণ এ বি এই দুইটা ইকুয়াল 90 ডিগ্রি, এবং এই এই হলো সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ দ্বয়ের সর্বসম এটা প্রমাণ করা যায়। কোন দুইটা ত্রিভুজ আমি একটু চিত্রে দেখে দিয়ে আসতেছি। সর্বসম তো আমরা সেই ক্লাস 5 থেকে কিভাবে সর্বসম প্রমাণ করতে হয় সেটা পড়ে আসতেছি, এটা বিষয়ের কথা বললাম না। কোন দুইটা ত্রিভুজ সর্বসম সেটা আমি একটু দেখে দিয়ে আসি। আর সর্বসম কিভাবে প্রমাণ করতে হয়? যে কোনো তিনটা জিনিস সমান প্রমাণ করতে হয়। দুইটা বাহু আর একটা কোণ যদি সমান হয় দুইটা ত্রিভুজের মধ্যে, তাহলে তারা সর্বসম হয়। অথবা দুইটা কোণ একটা বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দ্বয়কে সর্বসম প্রমাণ করা যায়। তার সর্বসম প্রমাণ করার জন্য যে যে শর্ত দরকার, এই শর্তগুলো এখানে লিখে দেওয়া আছে। আমরা একটু চিত্রে প্রবেশ করি। এই যে আমার চিত্র ছিল, এটা চিত্র অপরিচিত। এই যে এইটা একটা ত্রিভুজ, যেটা আমি এই কালি দিয়ে ড্র করলাম। এটা একটা ত্রিভুজ, আবার আর একটা নীল কালি দিয়ে করলাম। এইটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজদ্বয় সর্বসম প্রমাণ করা হয়েছে কিছু শর্তের আলোকে। সেই শর্তগুলা নিচে লেখা আছে, এটা তোমরা দেখে নেবে। এটা ত্রিভুজদ্বয় সর্বসম প্রমাণ হচ্ছে এইসব শর্তের আলোকে। এখন এগুলো শর্তের আলোকে যে সর্বসম প্রমাণ হচ্ছে, সর্বসম প্রমাণ হলে এই যেগুলো হচ্ছে যে সমতুল্য কোণগুলা আর সমতুল্য বাহুগুলোকে সমান সমান লেখা যায়। যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেছে, তাদের সমতুল্য এই দুইটা কোণকে সমান লেখা যাবে, কোণ পি এই ইকুয়াল এ বি। আর এই সমীকরণ, এইগুলো সমীকরণ ছিল, সেগুলো থেকে দেখতে পাই এই কোণটার মান হচ্ছে আই, আর এই কোণটার মান হচ্ছে আর। অর্থাৎ আই ইকুয়াল আর, অর্থাৎ আপতন কোণ ইকুয়াল প্রতিফলন কোণ, এটা প্রমাণিত হয়ে গেল। এটাই তো প্রতিফলনের সূত্র, এটাই হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। আবার আপাতিত রশ্মি সি এ প্রতিপতিত রশ্মি এ বি একটি তলদেশে এবং আপতন বিদ্যুৎ অঙ্কিত অভিলম্ব সবাই একই সমতলে থাকে, সুতরাং প্রতিফলনের প্রথম সূত্রটি প্রতিষ্ঠিত হয়ে গেল। অর্থাৎ যেটা হচ্ছে আপতিত রশ্মি ছিল, আর যারা প্রতিফলিত হচ্ছিল, আর অঙ্কিত অবিলম্ব, এরা অবশ্যই একটা তলের মধ্যে আছে, এরা অন্যদিকে কেউ যায় নাই। একটা তলের মধ্যে থাকলে এই ক্যালকুলেশন গুলো সম্ভব। যেহেতু আমরা এত ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে পারলাম, এটা তখনই সম্ভব যখন এরা একই তলে থাকবে। আর একই তলে থাকবে, এটাই তো প্রথম সূত্র। তার মানে প্রতিফলনের যেটা প্রথম সূত্র, সেটা প্রমাণিত হয়ে গেল। আমরা এখন দ্বিতীয় সূত্র দেখবো। আলোর প্রতিফলন সূত্র দেখা শেষ, এখন প্রতিসরণ সূত্র দেখবো। প্রতিসরণ সূত্রটা, প্রতিফলন বুঝে থাকলে প্রতিসরণের ব্যাপারটা একই রকম, এবং একই রকম আইডিয়া দিয়ে কাছাকাছি রকম দিয়ে ব্যাখ্যা করা যায়। এটা স্পেশাল কিছু না। এখানে খেয়াল করো, এখানে তাহলে আমরা শুরু করি পড়াশোনা। মনে করি এপি, এটা কিন্তু এপি, তারপরে হবে একটি। এপি একটি সমতল তরঙ্গমুখ। এটা একটু লেখা ইয়া করা আছে তো, লিখতে একটু টাইপিং মিস্টেক ছিল, ইয়া করে লিখে দেওয়া হয়েছে। তাহলে মনে এখানে আমি বলে দিচ্ছি সেভাবে লিখো। মনে করি এপি একটি সমতল তরঙ্গমুখ। এই যে এ থেকে পি, এই এপি হচ্ছে একটি সমতল তরঙ্গমুখ। সমতল মানে তারা একই তলে আছে, অন্য কোনো তলে যায়নি। সমতলের বিষয়টা নিশ্চয়ই বোঝো যে কাকে সমতল বলা হয়, আর কি ঘটনা ঘটলে তল সমতল না হয়ে অসমতল হয়, এটা তোমরা জানো। তাহলে দেখো এখন, সমতল তরঙ্গ হচ্ছে এপি, আর এ ও বি মাধ্যমের বিভেদ তল হচ্ছে এক্স ওয়াই। এই যে এইটা একটা বিভেদ তল, এক্স ওয়াই একটা বিভেদ তল। তার উপরের দিকে এটা হচ্ছে এ মাধ্যম, আর নিচের দিকে এটা হচ্ছে বি মাধ্যম। তাহলে এ ও বি হচ্ছে দুইটা মাধ্যম, এবং এক্স ওয়াই হচ্ছে তাদের বিভেদ তল। আর এ মাধ্যমে আলোকের বেগ সি এ, বি মাধ্যমে আলোর বেগ হচ্ছে সিবি। আপতিত তরঙ্গ দৈর্ঘ্যে এ বিন্দু সর্বপ্রথম বিভেদ তল স্পর্শ করে, আগের মতোই এই বিন্দুটা শুরুতে বিভেদ তল স্পর্শ করবে। প্রতিফলন সূত্রের বেলায় এখান থেকে যেটা হচ্ছে গৌণ তরঙ্গ, সেটা প্রতিফলিত হয়ে এইদিকে চলে গিয়েছিল, কিন্তু এটা যেহেতু প্রতিফলন সূত্র, এখন সে প্রতিফলিত হবে না, এখন সে এদিকে দিয়ে প্রতিসরিত হবে। সে এটা যেহেতু এখানে যে তলটা আছে, সেই তলটা প্রতিফলক তল নয়, যে সে প্রতিফলন করে না, সে পাস হতে দেয়, কিন্তু প্রতিসরণের নিয়ম অনুসারে একটু বেঁকে যায়, বেঁকে সাইড দিয়ে চলে যায়।
সর্বপ্রথম বিভেদ তল স্পর্শ করে। ধরা যাক তরঙ্গমুখ এ বিন্দু বিভেদ তল স্পর্শ করার টি সময় পরে পি বিন্দু বিভেদ তলের ই বিন্দু স্পর্শ করবে। অর্থাৎ যতক্ষণে এ বিন্দুতে যেটা প্রতিসরণ তল এক্স ওয়াই, সেটাকে স্পর্শ করে সেটা প্রতিসরিত হয়ে দূরে চলে গেছে টি সময়ে। আর কিউ বিন্দু ওই সময়ে ই বিন্দুতে আসছে। মূলত সবার আগে হিসাব করতে হবে যে পি বিন্দু থেকে ই বিন্দুতে আলো আসতে যে সময় লাগছে, ওই সময়ে আলোক রশ্মি এ বিন্দু থেকে প্রতিসরিত কোথায় গেছে, ওইটাকে টি ধরতে হবে। আগে এইটাকে টি ধরে এই এই রাস্তাটা আসতে কতটুকু সময় লাগছে, এটাকে আগে টি ধরতে হবে। এরপর টির প্রয়োগটা এখানে করতে হবে। এটা একটু প্যাচ লেগে যেতে পারে। আগে যদি তোমরা বলো যে এই টিটা এখানে, এই সময়টা আমরা টি কোথায় পাইলাম, এই টিটা পরে নিতে হবে। তাহলে এই এখানে যে সময়টা লাগছে সেটার সাপেক্ষে এই সময়টা নিতে হবে। তাহলে পি বিন্দু বিভেদ তলে থাকে, তাহলে পিই ইকুয়াল সি এ টি হবে। তাহলে যেটা হচ্ছে পিই, পি থেকে ই, এটা হচ্ছে একটা অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করতে হয়? সময়কে যদি বেগ দিয়ে গুণ দেওয়া হয়, সময় ইন্টু বেগ, তাহলে কিন্তু অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। সময় কত? টি সময়, এটা আসতে টি সময় লাগছে। আর এটা কোন মাধ্যম? এ মাধ্যম। এ মাধ্যমে আলোর বেগ কত? সি এ। তাহলে সি এ ইন্টু টি, তাহলে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। অর্থাৎ পিই ইকুয়াল সিএটি। এই যে পিই ইকুয়াল সিএটি হবে। এবং এই সময়ে এ বিন্দু হতে উৎপন্ন গৌণ তরঙ্গ বি মাধ্যমে সিবিটি দূরত্ব অতিক্রম করে। মানে এই পি বিন্দু থেকে, যেহেতু পি বিন্দু আর এ বিন্দু এরা একই সাথে ছিল, একই সমতলে ছিল, পি বিন্দু থেকে ই ই বিন্দুতে আলো আসছে, এই পয়েন্টে আলো আসতে যে সময় লাগছে সেই সময় আলোক রশ্মি এই সিবিটি দূরত্ব অতিক্রম করছে। অতিক্রান্ত দূরত্ব কিভাবে করতে হয়? বেগ গুণন সময়। তাহলে এটা টি সময়, এটা যেহেতু টি সময়, আমরা এখন এই এই জিনিসটাও টি সময়ের সাপেক্ষে নির্ণয় করব। তাহলে এখানে সময় টি, আর এখানে আসার বেগ হচ্ছে, এটা যেহেতু বি মাধ্যম, এখানকার আসার বেগ হচ্ছে সিবি। মানে এইখানে আসতে এটা হচ্ছে সিবিটি দূরত্ব অতিক্রম করছে। তাহলে সিবিটি দূরত্ব অতিক্রম করবে। এই বিন্দুকে কেন্দ্র করে সিবিটি এর সমান ব্যাসার্ধ নিয়ে জিবি একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। এই যে জিবি এফ, একটা বৃত্তচাপ অঙ্কন করা হলো। জিবিএফ বৃত্তচাপ অঙ্কন করা হলো। জিবিই না, এটা জিবিএফ বৃত্তচাপ। এই যে এই বৃত্তচাপটা অঙ্কন করা হলো। ই বিন্দু হতে বৃত্তচাপের উপর অঙ্কিত স্পর্শক ইবি। আর বৃত্তচাপটার উপর একটা স্পর্শক অঙ্কন করা হয়, একটা স্পর্শক। এই স্পর্শকটা এখানে গিয়ে মিলিত হয়েছে। এই স্পর্শকটা এখানে গিয়ে মিলিত হয়েছে। তাহলে টি সময় পরে ইবি প্রতিসরিত তরঙ্গমুখ অবস্থান নির্দেশ করবে। এই ইবি হচ্ছে প্রতিসরিত তরঙ্গমুখ নির্দেশ করবে। তরঙ্গমুখ কিভাবে নির্দেশ করা হচ্ছিল? প্রথম আগত রশ্মি প্লাস দ্বিতীয় নম্বর আগত রশ্মি, তার মাঝখানে ছিল প্রতিসরিত তরঙ্গমুখ। তাহলে প্রতিসরিত রশ্মি একটা, এইটা, আবার এইখান থেকে এইটা একটা, তার মানে মাঝখানে আছে হচ্ছে বর্তমান আমাদের প্রতিসরিত গৌণ তরঙ্গ। আর সেটাকে কিন্তু ইবি সেটাই নির্দেশ করতেছে। এখন এবি রেখা প্রতিসরিত আলোক রশ্মি হবে, নির্দেশ করবে, এবং এবি রেখা প্রতিসরিত আলোক রশ্মি হবে। এই যে এবি রেখা যেটা হচ্ছে এ বি, এটা অবশ্যই প্রতিসরিত আলোক রশ্মি, কারণ আলোক রশ্মি এ বিন্দুতে আসছে তারপর প্রতিসরিত হয়ে এখানে আসছে। এখন এন এন প্রাইম বিভেদ তলের উপর এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা হলো, সেটা হচ্ছে এন এ এন প্রাইম। এই যে এটা বিভেদ তল ছিল, এই বিভেদ তলে একটা লম্ব অঙ্কন করা হলো, সেটা হচ্ছে এন এ এন প্রাইম। এই যে এই লম্বটা। এখন জ্যামিতিক চিত্র থেকে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝে নেওয়া যায় যে এখানে কি ঘটনা ঘটছে। এই যে আইকন, যেটা আপতন কোণ, এই আইকনের সাথে যদি কোণ এনএপি যোগ দেওয়া হয় সেটা 90 ডিগ্রি হয়। আবার এনএপি, এটা তোমরা মিলাই দেখো চিত্রের সাথে, এনএপির সাথে যদি পি যোগ দেওয়া হয় তাহলেও কিন্তু 90 ডিগ্রি পাওয়া যায়। এটা তুমি মিলাই মিলাই দেখবা যে আগের প্রতিফলন সূত্রে যেভাবে ছিল সেই আলোকে মিলাইলে হবে। তাহলে আবার উভয় পক্ষ থেকে কেটে দেওয়া যায় এনএপি এনএপি, কাটা দিলে শুধু আই ইকুয়াল পি থাকে। অনুরূপ ভাবে যেটা হচ্ছে প্রতিফলন কোণ আর, এই যে এইটা হচ্ছে প্রতিফলন কোণ আর, এই প্রতিফলন কোণ আর এর সাথে যদি কোণ বিএই যোগ দেওয়া হয়, কোণ বিএই কোণটা, এই যে এইটা, মানে এই কোণটা, তো এই কোণটা আর এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি পাওয়া যায়। অনুরূপ ভাবে কোণ বিএই আর এইবি, কোণ, এই যে বিএই কোণটা, কোণ বিএই
এ ই, এই যে এই কোণটা আর এই যে এই কোণটা, এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি পাওয়া যায়। কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি কেন? কারণ এটা স্পর্শক। স্পর্শক তো অবশ্যই এটার সাথে 90 ডিগ্রি কোণে স্পর্শক রাখতে হয়। স্পর্শক কিন্তু এই বৃত্তচাপের সাথে সবসময় 90 ডিগ্রি কোণে থাকে। তার মানে এটা 90 ডিগ্রি। এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি পাওয়া যাবে। এটা হচ্ছে। আর একটা কোণ হচ্ছে এ ই বি, এই যে এ ই বি, এই একটা কোণ। এই বি কোণ হচ্ছে এইটা। আর একটা কোণ হচ্ছে কোণ বি এ ই, বি এ ই, এই একটা কোণ। এই দুইটা কোণ যোগ করলে এই 90 ডিগ্রি পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে দুইজনের 90 ডিগ্রি সমান সমান গুলো কেটে যাবে, বি এ বি চলে গেল, শুধু আর থাকে আর এ বি থাকে, আর ইকুয়াল এ বি। এটা পাওয়া যাচ্ছে। এখন আমরা প্রতিফলন কোণ এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণ, এই দুইটা কোণের সাইনের অনুপাত নেব। এটা ভুল করা চলবে না যে আমরা আমাদের প্রমাণে উপনীত হওয়ার সাথে একাধিক গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। এইখান থেকে এইটা একরকম প্রক্রিয়া ছিল, আর নতুন একটা প্রক্রিয়া এখন শুরু হচ্ছে। এখন কেউ যদি এভাবে মিলাতে চায় যে এখানে তো এই সমীকরণগুলো আছে, এই সমীকরণের পরিপ্রেক্ষিতে এই সমীকরণগুলো কিভাবে আসছে, নিচের গুলো কিভাবে আসলো, এভাবে মিলাইলে কিন্তু হবে না। কারণ এইখান থেকে এটা একটা গাণিতিক আলাদা প্রক্রিয়া, আর এখান থেকে নতুন প্রক্রিয়া শুরু হচ্ছে। তাহলে এখান থেকে যে যা কিছু নির্ণয় করছি সেই তথ্যগুলো এভাবেই থাক। আমরা এখন নতুন কাজ শুরু করতেছি। নতুন কাজ কি? যেটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, এই দুইটা কোণের সাইনের অনুপাত নিতে হবে। আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ আর, এদের সাইনের অনুপাত নিতে হবে। সাইনের অনুপাত নিতে নিতে গেলে কি হয়, সাইন আই আর আর এর মান পাওয়া গেছে উপরের ক্যালকুলেশন গুলো থেকে। আই এবং আর এর জায়গায় মানগুলো বসানো হবে। মান মানগুলো বসানোর পর আহ সাইন সূত্র প্রয়োগ করতে হবে। এই কোণের সাইন প্রয়োগ করতে হবে, যেটা হচ্ছে যে আহ, সাগরে লবণ অনেক অনুসারে যেটা করা হয়, সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজ, এই অনুসারে যদি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এই সাইন কোণের জন্য, এই সাইন কোণের জন্য এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এভাবে করা হয়। আর এরা তো যেহেতু এটা ভাগ চিহ্ন আকারে আছে, এদেরকে যদি ভাগ উল্টে গুণ করা হয় তাহলে এখানে কাটা যাবে হচ্ছে কে কে, এই যে এই আর এই চলে যাবে, শুধু পি আর এবি থাকবে, পি আর এবি থাকবে। এটা একটু উল্টিয়ে সোজা করে নিলে এইটা থাকবে। আর ইকুয়াল পি এর মান কিন্তু সিএটি পাওয়া গেছে, এবি এর মান সিবিটি পাওয়া গেছে, এটা আগেই পাওয়া গেছে। পি এর মান সিএটি এবং এবি এর মান সিবিটি, এটা আগে পাওয়া গেছে, এটা এখন খেয়াল রাখতে হবে। এখন উভয় পক্ষ থেকে যদি এখানে যদি টি আর টি কেটে দেওয়া হয় উপরে নিচে, তাহলে কি থাকবে, এই রাশিটা থাকবে। আবার এইটা তো সাইন আই বাই সাইন আর আগে থেকে আছে, এই জিনিসটা সাইন আই বাই সাইন আর। কিন্তু এই যে সাইন আই বাই সাইন আর, এটা হচ্ছে যে প্রতিসরণের সংজ্ঞা অনুসারে আপতন কোণের সাইন প্লাস প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রতিসরাঙ্ক বলা হয়। আর প্রতিসরাঙ্ক কিন্তু মিউ দিয়ে প্রকাশ করা হয়। এটা কিন্তু প্রতিসরণের সংজ্ঞা নির্দেশ করছে, এখানে যেটা সাইন আই বাই সাইন আর আছে, এই জিনিসটা থেকে প্রতিসরণের সংজ্ঞা যেটা প্রতিসরাঙ্ক, এই প্রতিসরাঙ্কের সংজ্ঞায় আসা যায়। যেহেতু এটা প্রতিসরাঙ্কের সংজ্ঞা ফিল আপ করতেছে, এদের পরিবর্তে এখানে মিউ লিখে দেওয়া যায়। মিউ, মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে এই জিনিসটা থেকে কিন্তু প্রতিসরাঙ্ক আছে, কারণ প্রতিসরাঙ্কের সংজ্ঞাই হচ্ছে সাইন কোণের আই এর অনুপাত প্লাস আর এর অনুপাত, অর্থাৎ আপতন কোণের সাইনের অনুপাত প্লাস প্রতিফলন কোণের সাইনের অনুপাত, এটাই কিন্তু প্রতিসরাঙ্কের সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞা থেকে এখানে মিউ লেখা যাবে। এবং এই মিউ লেখাটা কোন কোন মাধ্যমের মধ্যে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের, এখানে লিখে দেওয়া আছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এটাই কিন্তু হচ্ছে স্নেলের সূত্র বা আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, এই সূত্রটাই। আবার আপতিত রশ্মি সি এ প্রতিসরিত রশ্মি এ বি তল গঠন করে, এ বি তে অঙ্কিত লম্ব এন এ প্রাইম ওই তলে একই সাথে অবস্থান করে। অর্থাৎ প্রতিফলনেরটা একই সমতলে যেভাবে প্রমাণ করা গেছে, প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি প্লাস প্রতিসরিত রশ্মি প্লাস অঙ্কিত অভিলম্ব সবাই একই সমতলে তখনই থাকতে পারবে যখন আমরা উপরের ক্যালকুলেশন গুলো তখনই করতে পারবো যখন এরা একই তলে থাকবে। যেহেতু আমরা সাইন আই সাইন আর এসব জ্যামিতিক নিয়মে এসব নির্ণয় করতে পারছি, তার মানে অবশ্যই এরা একই সমতলে থাকছে। একই সমতলে এরা না থাকলে কখনোই তাদের এভাবে নির্ণয় করা যেত না। তার মানে এই যে
আপতিত রশ্মি সি এ, প্রতিসরিত রশ্মি এ বি, এবং অঙ্কিত অভিলম্ব এন এন প্রাইম, এরা একই সমতলে থাকে। এটা প্রতিসরণের প্রথম সূত্র প্রমাণিত হয়ে গেল। এটা 11 নম্বর অধ্যায়, যেটা 11 নম্বর অধ্যায়ের পড়ার মতো এই দুইটা প্রশ্নই আছে, যেটা একটু গাণিতিক ক্যালকুলেশন আছে, একটু বড়। বাকি প্রশ্নগুলো কিন্তু খুব সহজ। এই প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা। আর এটা প্রশ্ন বলতে মূলত যারা জ্যামিতি ভালো বোঝে, ক্লাস 9-10 জ্যামিতি সম্পর্কে ধারণা থাকলেও এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা হবে না। এখানে নতুন কোনো আইডিয়া নেই। সব 9 ক্লাস নবম 10ম শ্রেণীর জ্যামিতির বেসিক বুঝলেই এই জিনিসটা বোঝা হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে। সবাই, সবার জন্য দোয়া থাকলো। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে 11 নম্বর অধ্যায়, আলোর প্রকৃতি ও সঞ্চালন। অধ্যায়টা খুবই সহজ এবং ছোট্ট অধ্যায়। পড়ার মতো খুব বেশি প্রশ্ন নাই, দুই একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আবার খুব সোজা। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, যেটা আমরা শুরু করব, প্রথম প্রশ্ন হচ্ছে যে হাইগেনের নীতিটি বিবৃত করো এবং হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে হাইগেনের নীতি বিবৃত করো এবং হাইগেনের নীতি থেকে আলোর প্রতিসরণ সূত্র প্রমাণ করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে আমরা এখন হাইগেনের নীতিটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি যে হাইগেনের নীতি আসলে কি। হাইগেনের নীতিটা শুধু বিবৃত করতে হবে, এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, ব্যাখ্যা চাইনি। তাহলে হাইগেনের নীতি বিবৃতি: তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু অনুদৈর্ঘ্য বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে বিবেচিত হবে। প্রতিটি গৌণ উৎস হতে অনুতরঙ্গ উৎপন্ন হয়ে মূল তরঙ্গের বেগে সঞ্চালিত হবে। যে কোনো মুহূর্তে অনুতরঙ্গগুলো সাধারণ স্পর্শতল ওই মুহূর্তে তরঙ্গমুখের নতুন অবস্থান নির্দেশ করবে। একটু চিত্রে বোঝায় আসি, যেটা হচ্ছে যে তারা বলছে যে যেটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পড়াশোনা করছিলাম 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায় যেগুলো মোটামুটি পড়ার মতো বড় প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমরা ইতিমধ্যে পড়াশোনা করে ফেলেছি। সামান্য একটু অংশ বাকি আছে। এই বাকি অংশটা আজকে আমরা পড়েই 11 নম্বর চ্যাপ্টার শেষ করব। প্রশ্নটা যেটা পড়ার মতো প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই প্রশ্নটা, আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব বর্ণনা করো। আর এটা মূলত অনেকটাই একটা বর্ণনামূলক প্রশ্ন, এখানে বোঝার তেমন কিছুই নেই, গাণিতিক টার্ম খুব একটা নেই। এটা আশা করছি তোমরা পড়লে এমনিতেই বুঝতে পারবে, এখানে কঠিন কোনো কিছুই নেই। পুরো প্রশ্নটাই সহজ, কিছু বর্ণনামূলক কথাবার্তা আছে, তারপর আমরা সেই বর্ণনাগুলো একটু দেখে নিই। আচ্ছা, তাহলে দেখো, এই হচ্ছে আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কারের মূল ভিত্তি হচ্ছে গতিশীল তড়িৎ চার্জের সাথে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকে। তো এখানে বলা হচ্ছে যে যদি কোনো তড়িৎ ক্ষেত্র গতিশীল থাকে, তড়িৎ ক্ষেত্রটা স্থির থাকলে কিন্তু হবে না। যদি কোনো তড়িৎ ক্ষেত্র গতিশীল থাকে বা গতিশীল থাকতে হবে, যদি গতিশীল থাকে তাহলে গতিশীল তড়িৎ ক্ষেত্রের ফলশ্রুতিতে ফলাফল স্বরূপ সেখানে চৌম্বক ক্ষেত্রে তৈরি হয়। এই নীতির উপর মূল ভিত্তি এই নীতির উপর ভিত্তি করেই কিন্তু যেটা তাড়িৎ চুম্বকীয় তত্ত্ব সেটি আবিষ্কৃত হয়েছে। এখানে সেটাই বলছে যে তরঙ্গ আবিষ্কারের মূল ভিত্তি হচ্ছে গতিশীল তড়িৎ চার্জের সাথে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকে। তাহলে মাইকেল ফ্যারাডে 1831 সালে আবিষ্কার করেন যে
পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স তড়িৎ ক্ষেত্র তৈরি করে। এটা হচ্ছে তার ঠিক বিপরীত প্রক্রিয়া। আগে কি বলা হচ্ছিল? আগেরটা যেটা ছিল যে যদি, হ্যাঁ, যদি কোনো তড়িৎ ক্ষেত্র যদি গতিশীল থাকে, তো ধরে নেব এটা তড়িৎ ক্ষেত্র এদিকে গতিশীল আছে, তাহলে সেখান থেকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আর তার ঠিক বিপরীত প্রক্রিয়া হচ্ছে মাইকেল ফ্যারাডে যেটা আবিষ্কার করেন। তিনি বলছেন যে এখন উল্টোটা আর কি, এখন আগে তড়িৎ ক্ষেত্রের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছিল, এখন চৌম্বক ক্ষেত্রের কারণে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। 1831 সালে মাইকেল ফ্যারাডে এই ব্যাপারটা আবিষ্কার করেন যে যদি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়, এখানে তাই বলছে দেখো, চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকে। মাইকেল ফ্যারাডে 1831 সালে আবিষ্কার করেন যে পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হইতে হবে, তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এই ফ্লাক্সের পরিবর্তন বলতে প্রতি একক জায়গা দিয়ে কি পরিমাণ চৌম্বক বলরেখা পাস করতেছে সেটার পরিমাণ। তাহলে আমরা যদি ক্ষুদ্র একটা এলাকা বিবেচনা করি, এরকম কিছু একটা ধরে নিলাম যে এই যে ক্ষুদ্র একটা এলাকা, এই এলাকার মধ্যে যদি চারটা রেখা পাস করে লম্বভাবে, আবার এখানে আরেকটা এলাকা আছে সমান এলাকা আমরা ধরে নিলাম, তাহলে এখান দিয়ে যদি পাঁচটা ছয়টা রেখা চলে যায়, তাহলে ফ্লাক্স নিশ্চয়ই এই অংশটার ফ্লাক্স বেশি। অর্থাৎ একক আয়তনের মধ্য দিয়ে যে যেখান দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক তড়িৎ রেখা পাস করবে তার চৌম্বক ফ্লাক্সের পরিমাণ বেশি। এই ফ্লাক্সের যদি পরিবর্তন হয়, দেখা যাচ্ছে যে আমরা আয়তন স্থির রাখছি, চৌম্বক বলরেখার সংখ্যা কখনো 10টা, কখনো 5টা, কখনো 4টা, 3টা, এভাবে কম বেশি হচ্ছে। এটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। চৌম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন না হতো তাহলে কিন্তু এখানে আবিষ্ট যেটা তড়িৎ প্রবাহ, যেটা তড়িৎ ক্ষেত্র, সেটা সৃষ্টি হতো না। তড়িৎ ক্ষেত্র কখন সৃষ্টি হবে? যদি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। আর চৌম্বক ফ্লাক্স কি? একক আয়তন দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, এটার পরিবর্তন হইলে সেখানে বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হবে। আবার যদি আপেক্ষিক গতি থাকে, অর্থাৎ চার্জটা যদি গতিশীল থাকে, সেক্ষেত্রেও বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হবে, তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্র দুই ক্ষেত্রে ঘটতে পারে, এক নম্বর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে, আর আপেক্ষিক গতির কারণে। এখানে চৌম্বক ফ্লাক্সে যেটা হচ্ছে যে চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন তড়িৎ ফ্লাক্স সৃষ্টি করে, সেটা এই যে চৌম্বক ফ্লাক্স তড়িৎ ক্ষেত্র তৈরি করে, পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স এটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে। পুনরায় 1864 সালে বিজ্ঞানী ম্যাক্সওয়েল আলোকের তড়িৎচুম্বকীয় তত্ত্ব প্রতিষ্ঠা করেন। উপরের যে দুইটা আমরা জিনিস দেখলাম, দুইটা ব্যাপার দেখেছি, একটা হচ্ছে যে যদি তড়িৎ ক্ষেত্র গতিশীল থাকে বা তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন ঘটে বা তড়িৎ ক্ষেত্র যদি গতিশীল থাকে, এটা বিভিন্ন কথা দিয়ে ব্যাখ্যা করা যায় বিভিন্ন ভাবে। এ, সবগুলো মোটামুটি একই রকম কথা আর কি, মানে সবগুলোর মর্মার্থ একই রকম। সেটা কি? একটা হচ্ছে যে যদি বলে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন, আবার বলি যদি আপেক্ষিক গতি থাকে, সবগুলো ফলাফল কিন্তু সমান উভয় ক্ষেত্রেই। তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স, যদি তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন যদি হয় বা তড়িৎ ক্ষেত্র যদি গতিশীল থাকে, তাহলে সেখান থেকে চৌম্বক ফ্লাক্স তৈরি হবে, সেখান থেকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আবার যদি চৌম্বক ক্ষেত্র গতিশীল থাকে, সেখান থেকে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এই দুইটা পরস্পর বিপরীত ব্যাপার। এই দুইটো পরস্পর বিপরীতমুখী ব্যাপারকে পুঁজি করে বিজ্ঞানী ম্যাক্সওয়েল 1864 সালে বিজ্ঞানী ম্যাক্সওয়েল আলোকের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব প্রতিষ্ঠা করেন। তাহলে এই তত্ত্বের মাধ্যমে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আলোকের তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ রূপে সঞ্চালিত হয় না, সঞ্চালিত হয় এক প্রকার
বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের শক্তির উপর। এই কথার ব্যাখ্যা হচ্ছে যে যে তরঙ্গগুলো চলাচলের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় সেগুলো হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। এখানে একটা জায়গা ধরে নিলাম, এখানে একটা, এইখান থেকে এখানে তরঙ্গ যাবে, মাঝখানে নিশ্চয়ই কোনো মাধ্যম লাগবে। যেমন আমরা যে শব্দ শুনতে পাই সেটা কিন্তু বায়ু মাধ্যম দিয়ে ছড়ায়। বায়ু যদি না থাকে তাহলে কিন্তু শব্দ শোনা যাবে না, এরকম কিছু পরীক্ষা আমরা আগে দেখে এসেছি। এ ধরনের যে তরঙ্গ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন হয় সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। মানে ম্যাক্সওয়েল যেটা আবিষ্কার করলেন তড়িৎ চুম্বকীয় তত্ত্বের মাধ্যমে, সেটা হচ্ছে যে তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যম প্রয়োজন নেই। তো সেটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর এই এই যে এটার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থেকেই কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সংজ্ঞা সংজ্ঞায়িত করা হয়। এই বৈশিষ্ট্য থেকেই তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সংজ্ঞা হচ্ছে এটা এমন এক প্রকার তরঙ্গ যে তরঙ্গ কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে, সেটাই হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ। তাহলে তড়িৎ চুম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, শূন্য মাধ্যমের ভিতর দিয়ে এটি সঞ্চালিত হতে পারে, কোনো সমস্যা নেই। এটা আর তরঙ্গের আকারে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গমন করে। তাহলে এটা পরীক্ষামূলক ভাবে এটা প্রমাণিত হয়েছে যে আর তরঙ্গ, এটা যে আলোক তরঙ্গ, যে আর তরঙ্গ, এটা ভিন্ন ভিন্ন পরীক্ষা দিয়ে এই ব্যাপারগুলো প্রমাণিত হয়েছে। আর সেটার বেগ নির্ণয় করা হয়েছে এই পরিমাণ বেগ নিয়ে আর তরঙ্গের আকারে, অর্থাৎ সেটা কিন্তু লম্বিক তরঙ্গ না, এইরকম আর তরঙ্গ, আর তরঙ্গ, এই আর তরঙ্গের আকারে এই এই বেগ নিয়ে যেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেটা গমন করে। তাহলে ম্যাক্সওয়েল তত্ত্বীয় ভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগের একটি রাশিমালা প্রতিপাদন করেন। এই রাশিমালা তিনি কোন প্রক্রিয়া প্রতিপাদন করছেন সেটা আমাদের জন্য জরুরি না। তাহলে ম্যাক্সওয়েল যে রাশিমালা প্রতিপাদন প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে তরঙ্গের গতিবেগ নির্ণয়ের জন্য। সেই প্রতিপাদিত সমীকরণটা আমরা সরাসরি ব্যবহার করব। সেটা কিভাবে প্রতিপাদিত হলো সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। তাহলে আমরা সরাসরি ইউজ করব এই জিনিসটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে। ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতি নির্ণয়ের জন্য এই সমীকরণটা প্রতিষ্ঠা করেন, যে সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরেছি। তো এখানে এই হচ্ছে সূত্র। সি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ, সি হচ্ছে গতিবেগ, ওয়ান তো কনস্ট্যান্ট। মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, আর এটা হচ্ছে এপসাইলন নট, এটা হচ্ছে শূন্য মাধ্যমের বিদ্যুৎ বা তড়িৎ ভেদন যোগ্যতা। এই এপসাইলন নট আমরা অনেক আগে থেকে দেখে এসেছি, কুলম্বের সূত্র থেকে দেখে এসেছিলাম, 4 পাই এপসাইলন নট। এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িতের ভেদন যোগ্যতা, এটা হচ্ছে ইপসাইলনটা তড়িতের সাথে সংশ্লিষ্ট, এবং মিউ নট যেটা, এটা হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা। একটা চুম্বক আর একটা তড়িৎ, দুইটার প্রপার্টি কিন্তু দুই রকম। আহ, এই সমীকরণে মিউ নটের একটা কনস্ট্যান্ট মান আছে, আবার এপসাইলন নটের একটা কনস্ট্যান্ট জিনিস, সেগুলোর মান বসিয়ে দিলেই সি এর মান পাওয়া যাবে। সি বা যেটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বক তরঙ্গ, সেটার গতিবেগের সমীকরণ পাওয়া যাবে। তাহলে মিউ নট এবং এপসাইলন নটের মান বসিয়ে পাই, ওয়ান তো ছিলই, এই মানটা মুখস্থ। এটা হচ্ছে মিউ নটের মান, আর এটা হচ্ছে এপসাইলন নটের মান। এগুলো কনস্ট্যান্ট এবং মুখস্থ মান এখানে বসিয়ে দিতে হবে, ক্যালকুলেশন করলে এইটা পাওয়া যায়। তাহলে এখানে কি পাওয়া গেছে, 2.99 × 10⁸ আমরা জানি আলোকের বেগ 3 × 10⁸, এটা তো আলোর বেগেরই সমান। তাহলে ম্যাক্সওয়েল এটা মূলত নির্ণয় করেছে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ। এই বেগটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ। এই বেগটা দেখা গেল যে এটা সত্যি সত্যি আলোর বেগের কাছাকাছি, মানে আলোর বেগের সমান। তো এ থেকে আমরা ধরে নিতে পারি না, যেহেতু আলোকের বেগ ভিন্ন প্রক্রিয়া নির্ণয় করা হয়েছে, কত, 3 × 10⁸, এটা অন্য উপায়ে নির্ণয় করা হয়েছে। আবার ম্যাক্সওয়েল যে সমীকরণ দিলেন সেটা থেকেও দেখা যাচ্ছে যে এই তড়িৎ চুম্বকের তরঙ্গের যে এই সমীকরণ থেকেও দেখা যাচ্ছে যে এখানে যে বেগটা পাওয়া যাচ্ছে সেটা প্রায় আলোর বেগেরই কাছাকাছি। এটা থেকেই মোটামুটি একটা সিদ্ধান্তে চলে আসা যায় যে আলোটা তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের অনুরূপ কিছু একটা হবে। তাহলে আলোর গতিবেগ পরিমাপ করেও সি এর প্রায় সমান মান পাওয়া গিয়েছিল। এর ফলে আলোর তড়িৎচুম্বকীয় প্রকৃতি সম্পর্কে আর কোনো সন্দেহ থাকলো না। আলো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এ ব্যাপারে আর কোনো সন্দেহ থাকলো না, কারণ আলোর যে বেগ
তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ একই। যেহেতু একই বেগ, আমরা ভিন্ন ভিন্ন পরীক্ষণ সম্পন্ন করার পর দেখলাম যে উভয় ক্ষেত্রেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে বেগ, আলোর বেগেও তাই। এটা থেকেও আমরা সিদ্ধান্ত মোটামুটি চলে আসতে পারি যে তাহলে আলোটা তড়িৎ চুম্বক তরঙ্গ। যখন মাধ্যমের ভিতর দিয়ে গতিশীল চৌম্বক এবং ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের পর্যায়বৃত্ত পরিবর্তন ঘটে, তখন দৃশ্যমান বা অদৃশ্যমান তড়িৎ চুম্বকীয় বিকিরণের উদ্ভব হয়। এটা কিন্তু তড়িৎ চুম্বকীয় বিকিরণের কথা বলছে। এটা কি বলছে? একটা মাধ্যমের মধ্য দিয়ে আমরা আগেই দেখে এসেছি যে যদি মাধ্যমের মধ্য দিয়ে কোনো তড়িৎ ক্ষেত্র চলমান থাকে তাহলে তার প্রভাবে সেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আবার যদি চৌম্বক ক্ষেত্র চলমান থাকে তার প্রভাবে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। এখন একটা মাধ্যমের মধ্যে দিয়ে একই সাথে যদি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটাই যদি চলমান হয়, তখন তড়িৎ চুম্বকীয় বিকিরণ সৃষ্টি হয়। এখানে এই কথাই বলছে। এখানে যতটুকু কথা আছে সেটার ব্যাখ্যা এটাই। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যে যদি তড়িৎ ক্ষেত্র চলমান থাকে তার কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, আবার চৌম্বক ক্ষেত্র চলমান চলমান বা ফ্লাক্সের পরিবর্তন, এগুলো আসলে একই কথা। চৌম্বক ক্ষেত্রে যদি ফ্লাক্সের পরিবর্তন হয় তার পরিপ্রেক্ষিতে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। আর তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন আর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যদি একই সাথে কোনো মাধ্যমে চলতে থাকে তাহলে সেখানে তড়িৎ চুম্বকীয় বিকিরণের উদ্ভব হবে। এই হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণের মোটামুটি ব্যাখ্যা। আচ্ছা, এদিকে আরেকটু আছে, এটা একটু দেখি, ছোট করতে হবে। ছোট করে ফেললাম, খেয়াল করো। এখানে কি বলছে? এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যম লাগে না। এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুসারেই কিন্তু এইটা বলে দেওয়া হয়েছে। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থেকে কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সংজ্ঞা গ্রহণ করা হয়েছে। তাহলে কোনো মাধ্যম লাগে না, তড়িৎ চুম্বকীয় সঞ্চালনের জন্য কোনো মাধ্যম লাগে, এমনকি ইথারেরও প্রয়োজন নেই। ইথার নামের কাল্পনিক একটা ব্যাপার আগেকার বিজ্ঞানীরা চিন্তা করেছিলেন, যে পৃথিবী থেকে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, এই আলো কিভাবে আসে তারা চিন্তা করেছিলেন। আবার শব্দ, যেটা আমাদের শব্দ তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এটা কোন মাধ্যম দিয়ে যায়? বিজ্ঞানীরা একটা কাল্পনিক মাধ্যম চিন্তা করেছিলেন, সেই মাধ্যমটার নাম হচ্ছে ইথার। কিন্তু এটা আসলে পরবর্তীতে প্রমাণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে দেখা গেছে যে আসলে শব্দ চলাচলের জন্য বায়ু মাধ্যমে যথেষ্ট। আবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা, এটা চলাচলের জন্য কোনো মাধ্যম লাগে না। সুতরাং ইথার একটা কাল্পনিক বিষয় ছিল। তাহলে এমনকি ইথারেরও প্রয়োজন হয় না। এই হচ্ছে ইথার। তাহলে সঞ্চালনের কোনো মাধ্যম লাগে না, এমনকি ইথারেরও প্রয়োজন হয় না, মানে কোনো প্রকার মাধ্যমে লাগে না ইথার। এটা কাল্পনিক জিনিস, এটা বাস্তবে এটার অস্তিত্ব নেই। তাহলে দেখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সাহায্যে আলোর যে সমবর্তন সেটা ব্যাখ্যা করা যায়। আলোর সমবর্তন আমরা পরবর্তীতে পড়বো, আমাদের চ্যাপ্টার আছে। আলোর সমবর্তন মূলত হচ্ছে যে বিভিন্ন তলে কম্পমান তলকে একটা নির্দিষ্ট তল অনুযায়ী কম্পন করানো, তাহলে আলোর উজ্জ্বলতা একটু বৃদ্ধি পায়। এটা হচ্ছে আলোর সমবর্তন। আর আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায়, কিন্তু আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলোর তড়িৎ নিঃসরণ ব্যাখ্যা করা যায় না। তড়িৎ নিঃসরণ মূলত যেটা ফটো ইলেকট্রন নির্গমন, এরকম একটা পরীক্ষা আছে, ওটা তোমরা পড়ছো হয়তো। আমি তারপর সংক্ষেপে একটু বলে দিই আলোক তড়িৎ নিঃসরণটা কি। মনে করো এখানে যদি কোনো ধাতব খণ্ড থাকে, একটা ধাতব খণ্ডের উপর যদি কোনো আলোক রশ্মি এসে পতিত হয়, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলোক রশ্মি যদি এখানে এসে পতিত হয়, তাহলে এই ধাতব খণ্ড থেকে ইলেকট্রন বাইরে বের হয়ে যাবে, ইলেকট্রন বাইরে বের হয়ে যাবে। এটার নামই হচ্ছে তড়িৎ নিঃসরণ। তড়িৎ বলতে ইলেকট্রনের সাথে তো তড়িৎ ব্যাপারটা জড়িত, তড়িৎ কথাটার সাথে ইলেকট্রন জড়িত। ফটো ইলেকট্রন নির্গমনের যে ঘটনা, যে ধাতব খণ্ডের উপর আলো পতিত হলে সেখান থেকে ইলেকট্রন বাইরে বের হয়ে যায়, এই তড়িৎ নিঃসরণের ঘটনাটা আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। এটার জন্য আলোকে অবশ্যই কণা হিসেবে বিবেচনা, পার্টিকেল থিওরি যেটা, সেটাকে বিবেচনা করতে হয়। আলোকে তরঙ্গ হিসেবে বিবেচনা করলে এই তরঙ্গটা ব্যাখ্যা করা যায় না। আর আমরা ভালোভাবে জানি যে
আলো আসলে কোনো কোনো ক্ষেত্রে কণার মতো আচরণ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে তরঙ্গের মতো আচরণ করে। আলো কি চূড়ান্ত ভাবে তরঙ্গ, না আলো চূড়ান্ত ভাবে কণা, পার্টিকেল, এ ব্যাপারে এখনো বিজ্ঞানীদের মধ্যে মতানৈক্য আছে। এই জন্য আলোর দ্বিতত্ত্ব নামে পরিচিত। আলোর দ্বিতত্ত্ব, অর্থাৎ কখনো তরঙ্গ সে, কখনো কণার মতো, কখনো তরঙ্গের মতো আচরণ করে, বিভিন্ন সময় বিভিন্ন রকম। এই জন্য এই দ্বিতত্ত্ব প্রচলিত আছে এখনো পর্যন্ত। তাহলে এই যে আলোক তড়িৎ নিঃসরণের যে ঘটনাটা, এটা কিন্তু আলোর, যেটা আমরা এতক্ষণ পড়লাম, তড়িৎ চুম্বক তরঙ্গ, এই তরঙ্গের সাহায্যে এটা ব্যাখ্যা করা যায় না। এই প্রশ্নটা পড়ার মাধ্যমে আশা করা যায় 11 নম্বর অধ্যায়ের আর কোনো প্রশ্নে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমাদেরকে জানানোর সুযোগ আছে। তাহলে এরকম কেউ যদি জানাও তাহলে আমরা আবার সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এই অধ্যায়ে সাজেশনে একটা মাত্র অঙ্ক দেয়া আছে, তোমরা যদি অতিরিক্ত হিসেবে কিছু প্র্যাকটিস করতে চাও, বই থেকে বিগত সাল থেকে করতে পারো। সেই অঙ্কগুলো খুব সোজা। আমি শুধু যেটা সাজেশনে একটা প্রশ্ন দেয়া আছে সেটা একটু সংক্ষিপ্ত ভাবে দেখিয়ে দিলাম। এটাও তেমন কঠিন কিছু না, এটাও সহজ জিনিস। খেয়াল করো এখানে কি বলছে। হুম, এই হচ্ছে প্রশ্ন, সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি বাতাসে এত অ্যাংস্ট্রম হয়। এটা মুখস্থ, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে রে, বাতাসে সোডিয়াম যে, এবং যে কাচের প্রতিসরাঙ্ক 1.52, তাতে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ কাচের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই না? যে কাচের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে কাচের মধ্যে প্রতিসরাঙ্ক, মানে কি পরিমাণ কাচের মধ্যে দিয়ে আলো পাস করার সময় কি পরিমাণ বেঁকে যায়, সেটাই তো প্রতিসরাঙ্ক। তো সেই জিনিসটাই, সেই ব্যাপারটাই আমাদেরকে নির্দেশ করে। তাহলে ওই কাচের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি মিউ ইকুয়াল, প্রতিসরাঙ্ককে এভাবে বের করা যায়, দুই মাধ্যমে বেগের যে অনুপাত, সেই দুই মাধ্যমে বেগের অনুপাত দিয়ে প্রতিসরাঙ্ককে ব্যাখ্যা করা যায়। তাহলে মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক, একটা হচ্ছে বাতাস মাধ্যম ভি, এটা কিন্তু এয়ার, এয়ার, আর একটা হচ্ছে ভিজি মানে গ্লাস, ভিতে হচ্ছে বেগ, যে আলো পাস হচ্ছে সেই আলোর বেগ বাতাসে, আর এখানে হচ্ছে কাচের মধ্যে আলোর বেগ। তাহলে এই যে ভি বলতে বাতাসে মাধ্যমে, বাতাস মাধ্যমে আলোর বেগ, আর কোনো মাধ্যমে আলোর বেগ। এখানে কোনো মাধ্যম বলতে আমরা আমাদের এখানে গ্লাসের কথা বলেছে, কাঁচ বা গ্লাসের কথা বলেছে। তাহলে এই ভি এর একটা সূত্র আছে, এই ভি ইকুয়াল এফ ল্যামডা। এটা আমরা অনেক আগে থেকে এই সূত্রটা জানি, যে ভি এর জায়গায় এফ ল্যামডা বসিয়ে দেওয়া যাবে, আবার ভি এর এর জায়গায় এফ ল্যামডা বসিয়ে দেওয়া যাবে। এখানকার ল্যামডাটা যেহেতু বাতাসের সাথে সংশ্লিষ্ট, এই জন্য এটা হচ্ছে ল্যামডা এয়ার। আর এখানে এই ভি থেকে যেটা এফ ল্যামডা আসলো, সেখানে যে ল্যামডাটা, সেটা মূলত এখানে যেহেতু জি আছে সেটা হচ্ছে ল্যামডা জি। এখানে এফ হলো উৎসের কম্পাঙ্ক, এই এফ জিনিসটা উৎসের কম্পাঙ্ক। আর ল্যামডা এর মান এটা প্রশ্নে দেওয়া আছে, এইটা, এটাতে বাতাসে সেই আলোকের তরঙ্গ দৈর্ঘ্য। আর কাচের যে প্রতিসরাঙ্ক মিউ 1.52, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমাদের এই এই জিনিসটা বের করতে হবে, ল্যামডা জি। প্রশ্ন তো তাই বলছে, এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোথায় বের করতে হবে? কাচ মাধ্যমে, কাচ মাধ্যমে। তাহলে কাচ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জি, ল্যামডা জি এর মান বের করতে হবে। ও লব এবং হর থেকে এফ জিনিসটা বাদ দেওয়া যায়। আর এখান থেকে যদি শুধু ল্যামডা জি কে রাখা হয়, ল্যামডা জি কে, আর বাদ বাকি গুলোকে যদি ল্যামডা জি কে রেখে অন্য দিকে পক্ষান্তর করা হয়, তাহলে কিন্তু ল্যামডা জি এর মান এই জিনিসটা আসে। তো তোমরা সাধারণভাবে পক্ষান্তর করে এই জিনিসটা দেখতে পারো। তাহলে ল্যামডা এর মান দেয়া আছে, মিউ এর মান দেয়া আছে, এইটা বসাইলেই ল্যামডা জি, অর্থাৎ কাচের মধ্যে আমাদের যে পরীক্ষায় ব্যবহৃত আলো, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য
3875 অ্যাংস্ট্রম। তাহলে এই অঙ্ক শেষ। উম, তাহলে এই প্রশ্নটা আর এই অঙ্কটা আজকের ক্লাসে আমরা আর বেশি পড়াশোনা না করি। তোমাদের এখন যেটা খেয়াল রাখতে হবে, এখন এটা তো 12 নাম্বার চ্যাপ্টার, আরো 11টা চ্যাপ্টার পড়ানো হয়েছে। সেই চ্যাপ্টার গুলো প্রশ্ন অনেক বার করে প্র্যাকটিস করতে হবে। প্রশ্নগুলো সহজ, কেউ যদি সহজ মনে করে রেখে দেয় যে আমি তো এটা পারবোই, সহজ জিনিস, এটা তার ব্যাপারে 100% বলা যায়। কেউ যদি এই কাজ করে যে সহজ মনে করে আমি এটা পারবো, এটা বলার পর সে যদি রেখে দেয়, তার ব্যাপারে প্রায় নিশ্চিত ভাবেই বলা যায় যে সে পরীক্ষায় দিন মাঝখানে গিয়ে আটকে যাবে, ফিনিশ করতে পারবে না, শেষ করতে পারবে না। আর যে সোজা জিনিসগুলোকে সোজা মনে করে রেখে দেয়নি, সহজ হওয়া সত্ত্বেও বারবার প্র্যাকটিস করেছে, সে কিন্তু পুরো প্রশ্নটাই, পুরো আনসার সে ফুলফিল ভাবে দিতে পারবে। এই জন্য পড়ার চেয়ে প্রশ্ন অনুশীলনের গুরুত্ব আমার কাছে মনে হয় কয়েক গুণ বেশি। অনুশীলনের গুরুত্ব যদি 3 গুণ, পড়ার চেয়ে 3 গুণ গুরুত্ব অনুশীলনকেই বেশি দেওয়া দরকার। তোমরা বেশি বেশি করে অনুশীলন অব্যাহত রাখো। তো আজকের ক্লাস আর বেশি কথাবার্তা না বাড়িয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।